প্রযুক্তির দুনিয়ায় অ্যাজাইল শব্দটা তো আমরা এখন প্রায়ই শুনি। সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিং সব জায়গায়। হুম। কিন্তু বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যায় যখন পিএমআই মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মতো একটা পারম্পরিক প্রতিষ্ঠান অ্যাজাইল অ্যালায়েন্সের সাথে মিলে একটা গাইড বের করে। একদম। অ্যাজাইল প্র্যাকটিস গাইড। এটা আসলে একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। ঠিক। তো আজ আমরা এই গাইডটা নিয়েই কথা বলবো। আমাদের লক্ষ্য কিন্তু অ্যাজাইল কি তা শেখা নয়, না না, সেটা নয়। বরং আমরা দেখতে চাইব এই গাইডটা কিভাবে একটা পুরনো নিয়মনিষ্ঠ জগতের সাথে একটা নতুন পরিবর্তনশীল জগতের ব্রিজ বা সেতু তৈরির চেষ্টা করেছে। এটা একটা দারুণ পয়েন্ট। মানে আজকের বাজারে যেখানে বড় বড় কোম্পানিকে ছোট ছোট স্টার্টআপের সাথে পাল্লা দিতে হচ্ছে, সেখানে পুরনো ওয়াটারফল মডেলে আটকে থাকাটা প্রায় অসম্ভব। রাইট। গ্রাহকের চাহিদা এত দ্রুত পাল্টাচ্ছে। ঠিক। আর এই গাইডটা সেই সমস্যাটাকেই স্বীকার করে নিয়ে একটা পথ দেখানোর চেষ্টা করেছে। এটা শুধু কিছু নতুন প্রসেস শেখানোর বই নয়, আসলে একটা নতুন মানসিকতা বা মাইন্ডসেট তৈরির কথা বলছে। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। গাইডটা শুরুই হয়েছে একটা খুব মৌলিক বিষয় দিয়ে, মানে সব কাজ একরকম হয় না। হ্যাঁ। কাজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ডিফাইনেবল ওয়ার্ক বা নির্দিষ্ট কাজ, আর হাই আনসার্টেনটি ওয়ার্ক মানে উচ্চ অনিশ্চিত কাজ। আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ডিফাইনেবল ওয়ার্ক হলো, ধরুন, সেই সব কাজ যার ধাপগুলো আমাদের খুব ভালোভাবে জানা। যেমন একটা গাড়ির ডিজাইন ফাইনাল হওয়ার পর সেটাকে প্রোডাকশন লাইনে তৈরি করা। এখানে প্রসেসগুলো বারবার একইভাবে করা যায়, ভুলের সম্ভাবনাও কম। আচ্ছা। কিন্তু যখন আমরা নতুন কিছু তৈরি করছি বা একটা জটিল সমস্যার সমাধান খুঁজছি, সেটা হয়ে যায় হাই আনসার্টেনটি ওয়ার্ক। মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন নতুন অ্যাপ বানাচ্ছেন বা একজন ডাক্তার যখন কোনো বিরল রোগের চিকিৎসা করছেন, সেরকম। একদম। তখন তো আগে থেকে সবকিছু বলে দেওয়া সম্ভব না। অনেক অজানা বিষয় থাকে, ঝুঁকি থাকে, আর বারবার পথ বদলাতে হতে পারে। কিন্তু দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে। একটা বড় কনস্ট্রাকশন প্রজেক্ট, যেমন ধরুন একটা ব্রিজ বানানো, এটাকে তো ডিফাইনেবল কাজ বলা হচ্ছে, কিন্তু সেখানেও তো অনেক অনিশ্চয়তা থাকে। অবশ্যই থাকে। মাটির অবস্থা, আবহাওয়ার সমস্যা। তাহলে কি এই ডিফাইনেবল আর আনসার্টেনের বিভাজনটা আসলে আপেক্ষিক? এটা একটা চমৎকার প্রশ্ন। বিভাজনটা একেবারেই আপেক্ষিক। কোনো কাজই তো ১০০% নির্দিষ্ট বা ১০০% অনিশ্চিত নয়। এটা একটা স্কেলের মতো। হুম। ব্রিজ বানানোর ক্ষেত্রে মূল লক্ষ্য আর ধাপগুলো জানা, কিন্তু কাজটা করতে গিয়ে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ আসতেই পারে। অন্যদিকে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে কি বানাতে হবে সেটাই হয়তো শুরুতে পরিষ্কার থাকে না। আচ্ছা, বুঝতে পারলাম। আর পারম্পরিক প্রজেক্ট ম্যানেজমেন্ট পদ্ধতিগুলো এই অনিশ্চয়তার সাথে ঠিকভাবে মানিয়ে নিতে পারে না। আর এখানেই এজাইল পদ্ধতির জন্ম। আর সেই জন্মটাকেই তো আনুষ্ঠানিক রূপ দিয়েছিল ২০০১ সালের ম্যানিফেস্টো ফর আজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট। ঠিক। আমরা অনেকেই এর ৪টা মূলনীতির কথা জানি, কিন্তু এই গাইডটা যেভাবে এর পেছনের দর্শনটাকে তুলে ধরেছে সেটা বেশ ইন্টারেস্টিং। একদম। ইশতেহারের ৪টি মূলনীতি। ১ নম্বর হল প্রক্রিয়া বা যন্ত্রপাতির চেয়ে ব্যক্তি এবং তাদের আপসী যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়া। ২ নম্বর হল ব্যাপক ডকুমেন্টেশনের চেয়ে চলমান সফটওয়্যার বা কার্যকর পণ্যকে বেশি মূল্যবান মনে করা। ঠিক। ৩ নম্বর চুক্তি নিয়ে দরকষাকষির চেয়ে গ্রাহকের সঙ্গে সহযোগিতাকে বেশি জরুরি ভাবা। আর ৪ নম্বর একটা নির্দিষ্ট পরিকল্পনা অন্ধভাবে অনুসরণ করার চেয়ে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া। একদম। কিন্তু ৩ নম্বর পয়েন্টটা নিয়ে আমার একটা খটকা লাগে। মানে গ্রাহকের সঙ্গে সহযোগিতা চুক্তির চেয়ে বেশি জরুরি। এটা শুনতে তো খুব ভালো লাগে। হুম। কিন্তু একটা বড় প্রজেক্টে যদি বাজেট আর স্কোপ আগে থেকে ঠিক না করে শুধু সহযোগিতার উপর ভরসা করা হয়, তাহলে তো প্রজেক্টটা আর শেষই হবে না। বাস্তব দুনিয়ায় এটা কিভাবে কাজ করে? এটাই অ্যাজাইল বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এর মানে কিন্তু এই নয় যে কোনো চুক্তি বা পরিকল্পনা থাকবেই না। আচ্ছা। ইশতেহারেই বলা আছে, ডান দিকের বিষয়গুলোরও মূল্য আছে, কিন্তু বাম দিকের বিষয়গুলোর মূল্য তার চেয়ে বেশি। বাস্তবে এর জন্য নতুন ধরনের চুক্তির মডেল তৈরি হয়েছে। ও, তাই নাকি? হ্যাঁ, যেমন টাইম অ্যান্ড মেটেরিয়ালস বা গ্র্যাজুয়েটেড ফিক্সড প্রাইস। এখানে মূল লক্ষ্য হল একটা পার্টনারশিপ তৈরি করা, যেখানে গ্রাহক আর ডেভেলপার টিম একসাথে ঝুঁকি ভাগ করে নেয়। তার মানে ফোকাসটা একটা নির্দিষ্ট আউটপুট থেকে সরে গিয়ে একটা ব্যবসায়িক ফলাফলের দিকে চলে যায়। ঠিক ধরেছেন।
তার মানে অ্যাজাইল মাইন্ডসেটটা আসলে একটা ট্রেড অফ, মানে শুরুতেই সব জেনে ফেলার নিশ্চয়তার বদলে ক্রমাগত ফিডব্যাক পেয়ে সঠিক জিনিসটা বানানোর সম্ভাবনাকে বেছে নেওয়া। একদম। কিন্তু আমি প্রায়ই একটা সমালোচনা শুনি, অনেক কোম্পানি এখন অ্যাজাইল শব্দটাকে একটা বাজওয়ার্ড হিসাবে ব্যবহার করে। তারা রোজ সকালে একটা স্ট্যান্ড আপ মিটিং করে আর ভাবে যে তারা অ্যাজাইল হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই ফেক অ্যাজাইলের সমস্যাটা খুব বড়। এই ফেক অ্যাজাইল আর আসল অ্যাজাইল মাইন্ডসেটের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এটাকে প্রায়ই কার্গো কাল্ট অ্যাজাইল বলা হয়। মানে বাহ্যিক আচার অনুষ্ঠানগুলো, যেমন স্ট্যান্ড আপ মিটিং বা স্প্রিন্ট প্ল্যানিং, এগুলো নকল করা হচ্ছে। কিন্তু ভেতরের দর্শনটা নেই। একদম। একটা টিম হয়তো রোজ মিটিং করছে, কিন্তু সেখানে কেউ মন খুলে কথা বলতে ভয় পায়, বা তারা 2 সপ্তাহের স্প্রিন্টে কাজ করছে, কিন্তু স্প্রিন্ট শেষে গ্রাহকের কোনো ফিডব্যাকই নেওয়া হচ্ছে না। হুম। আসল অ্যাজাইল মাইন্ডসেট মানে হল স্বচ্ছতা, সাহস এবং সম্মান। ভুল করছি এটা স্বীকার করার সাহস, সেই ভুল থেকে শেখার মানসিকতা, এগুলোই আসল পার্থক্য গড়ে দেয়। এটা কোনো পদ্ধতি নয়, এটা একটা সংস্কৃতি। তার মানে অ্যাজাইল শুধু একটা ফ্রেমওয়ার্ক নয়, বরং একটা ছাতার মতো, যার নিচে স্ক্রাম, ক্রিস্টাল, এক্সপি এর মতো অনেক কিছু আছে। হ্যাঁ, এই গাইডটিতে লিন এবং কানমানের কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এই ভিন্ন জগৎগুলো, মানে সফটওয়্যার আর ম্যানুফ্যাকচারিং, কিভাবে একসাথে মিশে গেল? বিষয়টা খুব মজার। লিনকে বলা যেতে পারে দাদা, যার জন্ম জাপানের টয়োটা প্রোডাকশন সিস্টেমে। আচ্ছা। এর মূল মন্ত্র হল অপচয় কমাও। যে কোনো কাজ যা গ্রাহকের জন্য ভ্যালু তৈরি করে না, সেটাই অপচয়। এজাইল হলো তার এক সন্তান, যে এই মন্ত্রটা সফটওয়্যার তৈরির জগতে কাজে লাগিয়েছে। আর কানমান? আর কানবান হলো আর এক সন্তান, যে কোনো ধরনের জ্ঞানভিত্তিক কাজে, যেমন মার্কেটিং বা এইচআরে, এই একই মন্ত্র ব্যবহার করার পথ দেখিয়েছে। তাই এরা আসলে একই পরিবারের সদস্য। তাহলে কানবান জিনিসটা ঠিক কি? আমরা তো প্রায়ই কানবান বোর্ডের কথা শুনি, যেখানে টু ডু, ইন প্রগ্রেস, ডান এই ধরনের কলাম থাকে, কিন্তু এটা কি শুধুই একটা বোর্ড? না, না, বোর্ডটা কানবানের একটা অংশ মাত্র। কানবান আসলে একটা পদ্ধতি যা কাজের প্রবাহ বা ফ্লোকে উন্নত করার দিকে নজর দেয়। আচ্ছা। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর যেখানে আছো সেখান থেকেই শুরু করো নীতিটা। মানে স্ক্রামের মতো এখানে কোনো নির্দিষ্ট ভূমিকা বা স্প্রিন্ট চাপিয়ে দেওয়া হয় না। ও, এটা তো বেশ সহজ মনে হচ্ছে। হ্যাঁ, একটা টিম তাদের বর্তমান কাজের পদ্ধতি দিয়েই শুরু করতে পারে, শুধু কাজটাকে বোর্ডের মাধ্যমে দৃশ্যমান বা ভিজুয়াল করে তোলে। কিন্তু একটা বিশৃঙ্খল টিম যদি কোনো পরিবর্তন ছাড়াই শুধু একটা কানবান বোর্ড ব্যবহার শুরু করে, তাহলে তো তাদের খাওসটাই আরও স্পষ্ট হয়ে উঠবে, তাই না? একদম ঠিক প্রশ্ন। শুধু বোর্ড ব্যবহার করলেই বিশৃঙ্খলা চলে যাবে না। তাহলে প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ওয়ার্ক ইন প্রোগ্রেস বা WIP লিমিট ঠিক করা। WIP লিমিট? হ্যাঁ, একটা টিম যদি একসাথে 10টা কাজ করার চেষ্টা করে, তাহলে কোনো কাজই ঠিকভাবে এগোবে না। WIP লিমিট তাদের বাধ্য করে আগের কাজ শেষ করে নতুন কাজ ধরতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ধরা যাক, ইন প্রোগ্রেস কলমের WIP লিমিট হল 3। এর মানে ওই কলমে 3টি কাজ থাকা অবস্থায় টিমের সদস্যরা নতুন কোনো কাজ শুরু করতে পারবেন না। যতক্ষণ না একটা কাজ শেষ হয়ে ডানে যাচ্ছে। একদম। এটা একটা সহজ নিয়ম, কিন্তু এটা টিমের মধ্যে সহযোগিতা বাড়াতে আর ফোকাস ঠিক রাখতে জাদুর মতো কাজ করে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হলো প্রেডিক্টিভ থেকে অ্যাজাইল পর্যন্ত একটা বিশাল স্পেকট্রাম আছে। একটা প্রজেক্টের জন্য কোনটা ঠিক হবে সেটা কিভাবে বোঝা যাবে? হুম। গাইডটিতে স্টেসি কমপ্লেক্সিটি মডেলের ওপর ভিত্তি করে একটা মডেলের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, এই মডেলটা খুবই কাজের। এর 2টো অক্ষ বা অ্যাক্সেস আছে। একটা হলো রিকোয়ারমেন্টস আনসার্টিনিটি, অর্থাৎ কি তৈরি করতে হবে সেটা নিয়ে আমরা কতটা নিশ্চিত। আর অন্যটা হলো টেকনিক্যাল আনসার্টেনিটি, মানে কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে আমাদের জ্ঞান কতটা। ঠিক, এই দুটো মিলিয়েই একটা প্রজেক্টের জটিলতা মাপা হয়। এই মডেলটা বাস্তবে কিভাবে কাজ করে একটা উদাহরণ দিলে ভালো হয়। অবশ্যই। ধরুন, দুটোই খুব পরিষ্কার। কি বানাতে হবে এবং কিভাবে বানাতে হবে, দুটোই আমাদের জানা। যেমন একটা পরিচিত ডিজাইনের ওয়েবসাইট বানানো, এটা হলো সিম্পল জোন। এখানে ওয়াটারফল পদ্ধতি যথেষ্ট। আচ্ছা। এখন ভাবুন,
কি বানাতে হবে সেটা পরিষ্কার, কিন্তু কিভাবে বানাতে হবে তা নিয়ে অনেক প্রযুক্তিগত চ্যালেঞ্জ আছে। ওই যে বস্টনের বিগ ডিগ প্রজেক্টের উদাহরণটা। একদম, লক্ষ্যটা পরিষ্কার ছিল, উড়ালপুলকে মাটির নিচে নিয়ে যাওয়া। কিন্তু মাটির নিচের অবস্থা, পুরনো পাইপলাইন নিয়ে অনেক প্রযুক্তিগত অনিশ্চয়তা ছিল। এটা কমপ্লিকেটেড জোন। আর যদি উল্টোটা হয়, কিভাবে বানাতে হবে জানি, কিন্তু গ্রাহক নিজেই নিশ্চিত নন তিনি কি চান। ঠিক, যেমন একটা নতুন ধরনের মোবাইল গেম বানানো। টেকনোলজি আমাদের হাতে আছে, কিন্তু কোন ফিচারটা ব্যবহারকারীরা পছন্দ করবে তা আমরা জানি না। আর যখন দুটোই খুব অনিশ্চিত, তখন প্রজেক্টটা হয়ে যায় কমপ্লেক্স। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটা নতুন মেডিকেল ডায়াগনস্টিক টুল তৈরি করা। এখানে অ্যাজাইল পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। কারণ এখানে ছোট ছোট ধাপে কাজ করে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে অনিশ্চয়তা কমানো হয়। একদম। এই মডেলটা তো বেশ পরিষ্কার, কিন্তু আমার প্রশ্ন হলো, একটা প্রজেক্টের শুরুতেই এই অনিশ্চয়তার মাত্রাটা মাপাটাই তো একটা বিরাট চ্যালেঞ্জ। অনেক সময় তো কাজ শুরু করার পরেই আসল জটিলতা বোঝা যায়। অবশ্যই, এটাই তো বাস্তব। কোনো মডেলই নিখুঁত নয়। অনেক সময় একটা প্রজেক্ট যেটা সিম্পল মনে করে শুরু করা হয়েছিল, সেটা পরে কমপ্লেক্স হয়ে যায়। হুম। এই কারণেই আজকাল হাইব্রিড মডেল এত জনপ্রিয় হচ্ছে। হয়তো একটা প্রজেক্টের সামগ্রিক পরিকল্পনা প্রেডিক্টিভ পদ্ধতিতে করা হলো, কিন্তু ডেভেলপমেন্টের ছোট ছোট অংশ অ্যাজাইল স্প্রিন্টে করা হলো। তার মানে কোনো একটা পদ্ধতিকে অন্ধভাবে অনুসরণ করা নয়। ঠিক, প্রজেক্টের পরিস্থিতি অনুযায়ী সঠিক টুলটা বেছে নিতে হবে। লক্ষ্যটা অ্যাজাইল হওয়া নয়, লক্ষ্য হল গ্রাহককে দ্রুত এবং ধারাবাহিকভাবে ভ্যালু ডেলিভারি দেওয়া। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল, এজাইল শুধু কিছু নিয়ম বা অনুষ্ঠানের সমষ্টি নয়। না, বিলকুল না। এটা একটা মানসিকতা যা অনিশ্চয়তা এবং পরিবর্তনকে ভয় না পেয়ে স্বাগত জানায়। এর কেন্দ্রে রয়েছে 4টি মূলনীতি, যা মানুষকে, সহযোগিতাকে এবং পরিবর্তনকে কঠোর পরিকল্পনার চেয়ে বেশি গুরুত্ব দেয়। এবং এটা শুধু সফটওয়্যার তৈরির জগতেই সীমাবদ্ধ নেই। লিন এবং কানভার্নের দর্শন যে কোনো জ্ঞানভিত্তিক কাজেই প্রয়োগ করা যেতে পারে। আসল কথা হলো কাজের ধরন এবং অনিশ্চয়তার মাত্রাটা বোঝা। আর সে অনুযায়ী সঠিক পথটা বেছে নেওয়া। একদম। ছোট ছোট ধাপে কাজ করে, ক্রমাগত ফিডব্যাক নিয়ে এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থেকে গ্রাহকের জন্য সর্বোচ্চ ভ্যালু তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ব্যাস, আমাদের আজকের আলোচনা তাহলে এখানেই শেষ হচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। গাইডটিতে বলা হয়েছে এজাইল এখন শিক্ষা এবং স্বাস্থ্য খাতের মতো ক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে। এটা একটা ইন্টারেস্টিং দিক। একটু ভাবুন তো, যদি আমাদের শেখার বা চিকিৎসার পদ্ধতিতে আমরা এই ঘন ঘন ফিডব্যাক, প্রয়োজন অনুযায়ী মানিয়ে নেওয়া এবং কার্যকর ফলাফলের উপর মনোযোগ দেওয়ার নীতিগুলো প্রয়োগ করতে পারতাম, তাহলে আগামী দশকে এই ক্ষেত্রগুলোতে আমরা কী ধরনের মৌলিক পরিবর্তন দেখতে পেতাম? হয়তো পরীক্ষা রেজাল্টের চেয়ে ছাত্রছাত্রীর শেখার অগ্রগতিটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠত, অথবা একটা নির্দিষ্ট চিকিৎসার চেয়ে রোগীর সার্বিক সুস্থতা বড় হয়ে দেখা দিত। ভাবার মতো বিষয়।